নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকেও যদি এই মার্কেটের কথা বলি, শুরুতেই গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এবং তারপরে মোটামুটি একটা ভালোই রিকভারি দেখিয়েছে। এই বটম থেকেও যদি দেখেন, প্রায় দেখতে পাচ্ছেন 0.70% বা 182 পয়েন্টের কাছাকাছি বাড়াও ছিল এই বটম লেভেল থেকে, এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনে এই 25,700 যে লেভেল সেটাকে ভেঙেও কিন্তু ওপরে উঠেছে। আর যদি দেখেন এই নিফটি ফিফটি, এটা অল্প দিনেই ভালো একটা রিকভারি দেখিয়েছে। এই 2রা ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন, যেখানে নিফটি ফিফটি এই 25,000-এর কাছাকাছি ট্রেড করছিল, সেইখান থেকে তারপরে 11 থেকে 12খানা ট্রেডিং সেশনই এই যে নিফটি ফিফটি সেটা কিন্তু প্রায় 700 পয়েন্টের কাছাকাছি তেজি দেখিয়েছে। এটা যথেষ্টই পজিটিভ ব্যাপার, এবং ওপরের দিকে খুব তাড়াতাড়ি এই 26,000-এর যে লেভেল সেটাও কিন্তু এই নিফটি ফিফটি ভেঙে দিতে পারে। তারপরে বিএসসি সেন্সেক্স এটাও আজকে 0.21% বেড়েছে। তারপরে যদি বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি ফিফটি এটা তো বেড়েছে, তারপরে নিফটি নেক্সট 50 এটাই 0.54% বাড়া। নিফটি ব্যাংকও বেড়েছে 0.37%। এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা একদম ফ্ল্যাট রয়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.17% বাড়া। নিফটি 100, 200, 500 এগুলো সব 0.20 থেকে 30%-এর কাছাকাছি বেড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো মোটামুটি সবুজে বন্ধ হয়েছে, এবং আজকে স্মল ক্যাপ স্টকে একটু বেশিই তেজি দেখা গেছে। এই স্মল ক্যাপ 100 এটা 0.5%-এর উপরে বাড়া, এবং তারই সঙ্গে সঙ্গে এই স্মল ক্যাপ 50 এটাও এই 0.5%-এর উপরেই বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে ভিক্স, যেটা রিসেন্ট দিনে খুব বেশি বেড়ে গিয়েছিল, সেটাও কিন্তু আজকের দিনে ডাউন হয়েছে। আর এই ভিক্স এটা যে পড়ে যাওয়া, এটা কিন্তু মার্কেটের জন্য ভালো। এটা বোঝায় যে মার্কেট আস্তে আস্তে স্টেবল হচ্ছে, এবং ওভারঅল মার্কেট প্রে তো আজকে খুবই ভালো ছিল। যেখানে এনএসসি-তে টোটাল 3,250 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে, তাদের মধ্যে পড়েছে যেখানে 1216 খানা, সেখানে বাড়া শেয়ারের সংখ্যা রয়েছে 1929 খানা। এটাও একটু ভালো সংকেত দিচ্ছে। বিগত কয়েকদিন ধরেই দেখছিলেন এই যে পড়া শেয়ারের সংখ্যা এটা বেশিই ছিল, সেই যে সিনারিও সেটা কিন্তু আজকের দিনে পাল্টেছে। আর বিভিন্ন সেক্টরগুলো কেমন পারফর্ম করলো, নিফটি অটো এটাই 0.5% বেড়েছে। এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা একদম ফ্ল্যাট বলতে পারেন। এফএমসিজি ভালো মুভ দিয়েছে 0.90%, এবং এই আইটি ইন্ডেক্স যেটাই বিগত কয়েকদিন ধরে পড়ছিল, একটা বড় ক্র্যাশ দেখিয়েছিল আইটি কোম্পানিগুলো, সেইগুলো কিন্তু আজকের দিনে রিকভারি দেখিয়ে দিয়েছে। 1% বেড়ে গেছে এই নিফটি আইটি। আর নিফটি আইটি যে কারণে পড়ছিল, বলতে পারেন তার উল্টো কারণটা হয়েছে। সেই কারণের জন্য এই যে নিফটি আইটি সেটা কিন্তু বেড়েছে। মানে মার্কেট যে ভয়টা পাচ্ছিল যে এআই রিলেটেড বিভিন্ন প্রবলেম হবে, তো সেই যে ভয় সেটা কিন্তু আস্তে আস্তে কাটছে, সেটাও আলোচনা করব। নিফটি মিডিয়া এটা 0.68% বেড়েছে। তারপরে মেটাল সেক্টর বহুদিন ভালো পারফরমেন্স দেখিয়েছে, তারপরে আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। আজকের দিনেও 1% ডাউন হয়েছে, এবং এই মেটাল সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলোও পড়েছে। নিফটি ফার্মা এটা 0.41% বাড়া। তবে পিএসইউ ব্যাংক এটাও খুব ভালো পারফর্ম করেছে, এটা 2.11% বেড়েছে। প্রাইভেট ব্যাংক একদম ফ্ল্যাট, এবং তার সঙ্গে সঙ্গে নিফটি রিয়েলটি এখানেও কিছুটা ডাউনফল দেখা গেছে, 0.30% পড়েছে। এইখানে যদি নিফটি আইটির কথা বলি, দেখতে পাচ্ছেন নিফটি আইটিতে যে 10খানা কোম্পানি রয়েছে, তাদের মধ্যে 8খানা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়ে গেছে, এবং সেখানে পড়া শেয়ারের সংখ্যা কতগুলো রয়েছে, 2খানা রয়েছে। এই আইটি ইন্ডেক্সেও এই যে পজিটিভিটি সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এই নিফটি আইটি এটা যদি বেড়ে যায়, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন দেখতে পাচ্ছেন, এই সরকারি ব্যাংক মানে পিএসইউ ব্যাংক ইন্ডেক্স বেড়ে গেছে। আর এইগুলোর কারণেই এই যে নিফটি ফিফটি সেখানে কিন্তু তেজি আসছে। কারণ যদি আমাদের এই নিফটি ফিফটির কথা বলি, এইখানে ব্যাংকিং ইন্ডেক্স এবং তার সঙ্গে সঙ্গে আইটি এর কিন্তু বড় ওয়েটেজ রয়েছে। আর এখানে মেটাল সেক্টর দেখতে পাচ্ছেন, এই নিফটি মেটাল এটা খুলে নিয়েছি। এই নিফটি মেটালের মধ্যে 12খানাই আজকে ডাউন হয়ে গেছে, এবং বেড়েছে কতগুলো, মাত্র 3খানা বেড়েছে। আর এই মেটালে মোটামুটি ডাউনফলই দেখা যাচ্ছে, সেটা সোনাই বলুন বা রূপই বলুন। এবং যদি সিলভারের কথা বলি, সিলভারে কিন্তু আজকে একটা বড় পতন দেখা গেছে। এখানে গোল্ড দেখতে পাচ্ছেন, এটাই 2.24% ডাউন হয়েছে। এটা তাও 1.5 লাখের কাছাকাছি ঘোরাঘুরি করছে। কিন্তু সেখানে যদি সিলভারের কথা বলি, আজকের দিনে দেখতে পাচ্ছেন 5% পড়ে গেছে। অনেকদিন একদম ফ্ল্যাট চলছিল দেখতে পাচ্ছেন। যদি এই 1 মাসের খুলে নি, বহুদিন একটা নির্দিষ্ট লেভেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আজকের দিনেই পতনের পরে এটাই 2,28,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 1 মাসে 20% ডাউন হয়েছে, এবং এই 5 দিনে 12.86% ডাউন হয়েছে। এখানে বুঝতে পারছেন, যারা রিসেন্ট দিনে এই সিলভারে তেজি দেখে কিনেছে, যদি এই 1 মাস আগেও কিনে থাকেন, তাদের এই সিলভারের যে টাকা লাগিয়েছে সেখানে কিন্তু 20% ডাউনফল দেখা যাচ্ছে। এবং যদি কেউ 5 দিন আগেও টাকা লাগিয়ে থাকে, তাদেরও সেই যে দাম সেটা কিন্তু প্রায় 13%-এর কাছাকাছি কমে গেছে। তো সবসময় চেষ্টা করবেন এই যে ফোমো সেগুলোকে এড়িয়ে চলা। আর শুধুমাত্র এটা সিলভারের জন্য নয়, এটা কিন্তু সব ধরনের যে অ্যাসেট ক্লাস সেখানেই প্রযোজ্য। এই মেটালের মধ্যে দেখতে পাচ্ছেন এই বেদান্ত রয়েছে, এই মেটাল সংক্রান্ত কাজ করে, প্রায় 2.25% ডাউন হয়েছে। তারপরে এই হিন্দুস্তান জিঙ্ক এটাও পড়েছে 2%-এর উপরে। হিন্দুস্তান কপার এটা 4% ডাউন হয়ে গেছে। এখানেও যদি দেখেন 6 মাসে দেখতে পাচ্ছেন একটা বড় র্যালি এসেছে, কিন্তু যদি অল্প দিনে দেখেন, দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে প্রায় 27 থেকে 28% উড়ে গেছে। এটা সব ধরনের মেটাল কোম্পানিগুলোতেই দেখতে পাবেন। তারপরে জেএসডব্লিউ স্টিল এটাও কিছুটা ডাউন হয়েছে। এরপরে যদি কথা বলি ইনফোসিস লিমিটেড, এই স্টকটা দেখতে পাচ্ছেন এই 1 মাসে প্রায় 17.24% ডাউন হয়েছে, কিন্তু আজকের দিনে এই স্টকটা একসময় প্রায় 3%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল। আজকের হাই কত লাগিয়েছে, এই 1431। এর আগের দিনের ক্লোজ কত ছিল, 1365।
63। তো এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে অনেকটা ওপরে উঠে গিয়েছিল। আর এই স্টকটা কি কারণে পড়েছিল? শুধুমাত্র এই কোম্পানি নয়, টিসিএস বলুন, উইপ্রো বলুন, এইচসিএল টেক সব কোম্পানি পড়েছিল। একটা এআই কোম্পানির ভয়ে পড়েছিল, সেটা হচ্ছে এই অ্যানথ্রোপিক। এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন পুরো এর উল্টো খবর চলে এসেছে। এইখানে দেখুন এই ইনফোসিস এই কোম্পানিটা কি করে নিয়েছে, এই যে অ্যানথ্রোপিক এই কোম্পানিটার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করে নিয়েছে। মানে যেটার ভয়ে পড়ছিল সেটার সঙ্গে এই কোম্পানি পার্টনারশিপ করে নিয়েছে। এইখানে দেখুন ইনফোসিস অ্যানাউন্সড এ স্ট্র্যাটেজিক কোলাবোরেশন উইথ অ্যানথ্রোপিক টু ডেভেলপ অ্যান্ড ডেলিভার অ্যাডভান্স এন্টারপ্রাইজ এআই সলিউশন টু কোম্পানিজ। মানে বিভিন্ন কোম্পানিকে এই যে অ্যাডভান্স এন্টারপ্রাইজ এআই সলিউশন সেটা প্রোভাইড করবে। আর মূলত কোন কোন সেক্টরে ফোকাস করছে, এই যেমন টেলিকমিউনিকেশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপরে ম্যানুফ্যাকচারিং এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্ট। বিভিন্ন যে কোম্পানি রয়েছে তারা তো এই যে ইনফোসিস তার যে সার্ভিস সেটাকে ব্যবহার করে থাকে, এবং যে কোম্পানিগুলো এই ইনফোসিসের সার্ভিস ব্যবহার করে থাকে তাদেরকে কিন্তু এই যে ইনফোসিস এই টাই আপের মাধ্যমে এই অ্যানথ্রোপিক এআই এর যে সুবিধা সেটা কিন্তু দিয়ে থাকবে। অ্যাকচুয়ালি এই পার্টনারশিপের ফলে দেখতে পাচ্ছেন এই যে ইনফোসিস তারও কিন্তু লাভ হবে। এই কোলাবোরেশনে কি হবে, এই কোলাবোরেশনে দেখতে পাচ্ছেন এই অ্যানথ্রোপিক এর সঙ্গে পার্টনারশিপ করা হয়েছে কিসের জন্য, ডেভেলপ অ্যান্ড ডেলিভার অ্যাডভান্সড এন্টারপ্রাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন। মানে এই দুটো কোম্পানি পার্টনারশিপের মাধ্যমে এই যে অ্যাডভান্স এআই সেটা তৈরি করবে এবং তার যে সার্ভিস সেটা বিভিন্ন কোম্পানিকে দিয়ে থাকবে। আর এই ইনফোসিস এটা দেখতে পাচ্ছেন একটা ব্যাঙ্গালুর বেসড কোম্পানি, এবং এর আগের দিনেই কভার করেছিলাম এই যে অ্যানথ্রোপিক এরাও কিন্তু বেঙ্গালুরুতে তাদের যে অফিস সেটা ওপেন করে নিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বিভিন্ন যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এই ধরনের যে এআই তাদের সঙ্গে পার্টনারশিপ শুরু করবে। এবং এই অ্যানথ্রোপিক এই কোম্পানির যে কোফাউন্ডার এবং সিইও ডেরিও অ্যামোডি তিনি কি বলছেন যে ইনফোসিস হ্যাজ এক্স্যাক্টলি দ্যাট কাইন্ড অফ এন্টারপ্রাইজ অ্যাক্রস ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি। মানে টেলিকম, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সার্ভিস, ম্যানুফ্যাকচারিং এগুলোর নাম বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ইনফোসিসের যে বিভিন্ন ডেভেলপাররা রয়েছেন তারা ইতিমধ্যেই এই অ্যানথ্রোপিকের যে কোয়াড রয়েছে সেই প্ল্যাটফর্মটা ইউজও করছে। কিসের জন্য, তাদের যে কাজ সেটাকে অ্যাক্সিলারেট করার জন্য, এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এআই এজেন্ট রয়েছে সেইগুলোকে তৈরি করার জন্য। এবং এই খবরটা আসার পরেই যদি দেখেন এই ইনফোসিসের সঙ্গে সঙ্গে বেশিরভাগ আইটি কোম্পানিতে আজকে কিন্তু রিকভারি দেখা গেছে। আর দেখুন এত বড় বড় কোম্পানি রয়েছে, এই মার্কেট ক্যাপ 5 লাখ কোটি 6 লাখ কোটির কাছাকাছি, সেই ধরনের যে কোম্পানিগুলো এগুলো তো শেষ হয়ে যাবে না, এগুলো কিন্তু আস্তে আস্তে এরকম পার্টনারশিপ করে নেবে। নিজেদের যে এআই মডেল সেগুলো আস্তে আস্তে পার্টনারশিপের মাধ্যমে তৈরি করবে। তারপর একটি কোম্পানি প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় 8.5% বেড়েছে। কোম্পানি দেখতে পাচ্ছেন একটা নতুন অর্ডার পেয়েছে, সিকিউরস ফার্স্ট সিসি ইউএস অর্ডার ফ্রম গ্লোবাল অয়েল মেজর। মানে একটা গ্লোবাল বড় অয়েল কোম্পানির থেকে এই কোম্পানি অর্ডার পেয়েছে এই সিসি ইউএস অর্ডার। মানে কি, এই কার্বন সংক্রান্ত অর্ডার। এই যে ফুল ফর্ম সেটা হচ্ছে কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ। তারপরে নিউজেন সফটওয়্যার টেকনোলজি 14.49% পজিটিভে বন্ধ হয়েছে। পিসিবিএল কেমিক্যাল এটাও বেড়েছে 5.5%। তারপরে ওয়ান সোর্স স্পেশালিটি ফার্মা এটাও 8%-এর উপরে বাড়া রয়েছে। বহু স্টকে আজকে তেজি এসেছে, যেমন তার মধ্যে অ্যাজিস ভোপাক 5.83% বাড়া। এখানেও যদি দেখেন একটা বড় ডাউনফল দেখা গিয়েছিল, এবং আজকের দিনে এতটা বড় রিকভারির পরেও এই 5 দিনে দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু ডাউনে রয়েছে। আর এরপরে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার শুরুটাটা অনেকটা গ্যাপ ডাউনেই ওপেন হয়েছিল, এবং তারপরে সেখান থেকে বড় রিকভারি আসে, এবং দেখতে পাচ্ছেন আপার সার্কিটে আজকের দিনে ক্লোজ দিয়ে দিয়েছে। আর এই অনিল আম্বানির যে রিলায়েন্স গ্রুপের কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে এরকম পারফরমেন্স দেখাই যায়। অনেকদিন ধরে দেখবেন লোয়ার সার্কিটে চলবে, যেমন এখানে দেখতেই পাচ্ছেন এক মাসে আজকের দিনে এতটা বাড়ার পরেও প্রায় 26% ডাউন। আবার যখন দেখবেন অনেকটা বেড়ে গেছে তারপরে কিন্তু আবার আস্তে আস্তে নিচের দিকে পড়তেও থাকে। আর যদি আজকে পড়া শেয়ারগুলোর কথা বলি, এই ব্রেনবিস সলিউশন বা ফার্স্ট ক্রাই 4.61% ডাউন হলো, এবং এই রেজাল্টের পর থেকে নিয়মিতই পড়ছে। যদি 5 দিনেও দেখেন প্রায় 20% কিন্তু ইতিমধ্যেই উড়ে গেছে। তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি গতকাল একটা রিপোর্ট এসেছিল যে স্টকটাকে তার আগের প্রাইস থেকে প্রায় 60% ডাউনগ্রেড করে দেওয়া হয়েছে। আগে স্টকটাকে একটা ব্রোকার 50-এর টার্গেট দিয়েছিল, সেখান থেকে সেই যে টার্গেট সেটা কমিয়ে 20 করে দিয়েছে। তারপরে আজকেও একটা পতন দেখা গেছে, গতকালও পড়েছিল। যদি দেখেন এই 5 দিনে প্রায় 11% ডাউন হয়ে গেছে, এবং আজকের দিনের যে লোটা দেখতে পাচ্ছেন 27.36, এটাই কিন্তু 52 উইকের লো বলতে পারেন, এবং এটাই কোম্পানির অল টাইম লো। মানে একদম নিচুর লেভেলে এই কোম্পানিটা ট্রেড করছে। তবে এই কোম্পানিতে যেরকম মুভমেন্ট দেখা যায়, হতে পারে এখান থেকে একটা বড় রিকভারি কিন্তু আসতে পারে। তবে সেটা ট্রেডিং পারপস বলছি, ইনভেস্টিং পারপস কিন্তু এই কোম্পানিটাকে এই সময় এড়িয়ে চলাই ভালো। তারপরে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এই নাম্বারের পরে বড় একটা র্যালি এসেছিল, দেখতে পাচ্ছেন এই 2-3 দিনে প্রায় 30%-এর কাছাকাছি বেড়েছিল, এবং তারপরে আজকের দিনে সামান্য প্রফিট বুকিং এসেছে। জিএমডিসি এটা পড়েছে 3.5%। এরপরে একটি কোম্পানি এসআরএফ লিমিটেড প্রায় 4% ডাউন হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট সময় পড়েছে, এবং এই সময় থেকে যদি দেখেন প্রায় কিন্তু 5%-এর উপরে পড়া। কি কারণে পড়েছে, এইখানে দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীনই একটা খবর এসে গেছে যে এই কোম্পানির একজন প্রমোটার রয়েছে এই কামা হোল্ডিং, তারা তাদের যে স্টেক তার 3% বিক্রি করতে চলেছে, এবং এই ওপেন মার্কেটে খবর আসার পরেই কোম্পানির স্টকে বড় পতন এসেছে। এবং এই যে স্টেক বিক্রি এটাই মার্চ 2027-এর মধ্যে কমপ্লিট হবে। আর এর মধ্যে খারাপ খবরটা কি দাঁড়াচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই স্টেক বিক্রি হয়ে গেলে এই প্রমোটারের যে হোল্ডিং সেটা কিন্তু 50%-এর নিচে নেমে যাবে। মানে কোম্পানির কাছে মেজরিটি যে হোল্ডিং সেটা কিন্তু থাকবে না। বর্তমানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির প্রমোটারের কাছে
কাছে এই 50.26% স্টেক রয়েছে। যদি এখান থেকে 3% কমে যায় তাহলে কি হবে, এই যে স্টেক সেটা কিন্তু 47% চলে আসবে। মানে কি এখানে ধরুন কোনো এফআইআই বা ডিআইআই এরাই অ্যাগ্রেসিভলি কিনতে শুরু করলো এবং কিনতে 50%-এর উপরে স্টেক করে নিল, তাহলে কিন্তু কোম্পানির যে ওনারশিপ সেটা কিন্তু তাদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে মেজরিটি হোল্ডার কিন্তু তারা হয়ে যাবে। তারপরে সিগনেচার গ্লোবাল লিমিটেড 2.57% ডাউন হলো। এখানেও একটা ভালো র্যালি দেখা গিয়েছিল, এখানে প্রফিট বুকিং এসেছে। আর এই বিএসসি লিমিটেড ডেটা পড়েছে 1.88%, গত 5 দিনে প্রায় 13.68% ডাউন হয়েছে। এবং বিশেষ করে একটা যে খবর এসেছে যে আরবিআই এই যে মার্জিন ট্রেডিং ফেসিলিটি সেখানে কিছু নতুন রুল এনেছে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। এরপরে এই দুটো কোম্পানি ইটারনাল লিমিটেড এবং তার সঙ্গে সঙ্গে এই যে সুইগি লিমিটেড, দুটো কোম্পানিতেই দেখতে পাচ্ছেন একসঙ্গে পতন এসেছে। যদি এখানে ইটারনালের কথা বলি, এখানে 5 দিনে দেখতে পাচ্ছেন প্রায় 6.97% ডাউন হয়েছে। এরই সঙ্গে সঙ্গে সুইগি লিমিটেড এটাও 5 দিনে 4.70% ডাউন। আর যদি এই ইটারনালের কথা বলি, এমনিতেই দেখতে পাচ্ছেন অনেকটা হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে। এই 1119-এর পিতে বর্তমানে ট্রেড করছে। মার্কেট ক্যাপ প্রায় 2.5 লাখ কোটির উপরে রয়েছে, এটাই 3 লাখ কোটির উপরে উঠে গিয়েছিল। সেখান থেকে অনেকটা পড়ার পরে এখন 2.5 লাখ কোটিতে নেমে এসেছে। এবং এই এত বড় কোম্পানি হওয়ার পরেও যে পরিমাণে কোম্পানির প্রফিট থাকার কথা সেই পরিমাণে কিন্তু কোম্পানির প্রফিট নেই। এত বড় মাপের একটা কোম্পানি এই প্রফিট পোস্ট করে এই 500 কোটির কম, যেটা কিন্তু কোম্পানির জন্য খুবই চিন্তার ব্যাপার। এবং তারই সঙ্গে সঙ্গে এই রিসেন্টলি খবর এসেছে কি যে ফ্লিপকার্ট তারা ওই ফুড ডেলিভারি সেগমেন্টে এন্ট্রি নিতে পারে, মানে একটা ট্রায়াল কিন্তু তারা চালাবে এবং সেখানে ভালো রেসপন্স পেলে তারা কিন্তু এটা অপারেশনাল বেসিসেও নিয়ে আসবে এবং তারপর থেকে আস্তে আস্তে পড়ছে। এবং তারই সঙ্গে সঙ্গে আরো কিছু খবর এসেছে, এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ডেলিভারি সংক্রান্ত সার্ভিসগুলো রয়েছে তাদের জন্য কর্ণাটকের গভর্নমেন্ট একটা নিয়ম এনেছে। কি নিয়ম এনেছে, যে প্রতিটা কোম্পানিকে একটা ওয়েলফেয়ার ফি দিতে হবে। কাদের জন্য দিতে হবে, এই গিগ ওয়ার্কারদের অপারেশনের জন্য। তো এই ওয়েলফেয়ার ফি মানে কি, মানে একটা ওয়েলফেয়ার যে ফান্ড সেটা গঠন করা হবে এবং সেই ফান্ডে এই বিভিন্ন যে কোম্পানি রয়েছে, এই সুইগি বলুন, জোম্যাটো বলুন, তার সঙ্গে সঙ্গে আরো এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে, মানে যারা এরকম সার্ভিস প্রদান করে থাকে, তার সঙ্গে সঙ্গে ওলা, উবের এইগুলোর কথা বলতে পারেন, তারা একটা নির্দিষ্ট পরিমাণে টাকা জমা করবে, সেটা পার্সেন্টেজের ওপরে হবে এবং সেই যে টাকা সেটা কিন্তু এই কোম্পানিগুলোর যে ওয়ার্কাররা রয়েছেন তাদের বিপদের সময় ব্যবহার করা হবে। ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেই সময় এই ফান্ড থেকে টাকা যাবে। আর এই ধরনের ফান্ডের জন্য এই কর্ণাটকের গভর্নমেন্ট একটা নির্দিষ্ট চার্জ কিন্তু কোম্পানিগুলোকে করবে। এইখানে দেখতে পাচ্ছেন এই ফি এটা সেট করা হয়েছে 1% অফ দ্য পে আউট। তবে এখানে রেঞ্জও রয়েছে, যে বড় বড় ট্রানজাকশনের উপরেও 1% দিতে হবে এমনটা নয়, একটা ক্যাব লাগিয়ে দেওয়া হয়েছে। যেমন এই 50 পয়সা থেকে এই 1.5 টাকা, মানে খুব বড় যে চার্জ করবে সেরকমটা নয়। এবং এই যে চার্জগুলো ঠিক হবে এইগুলো কিন্তু ভেহিকেল হিসাবে ঠিক হবে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন এই যারা 2 চাকায় এই রাইড সার্ভিস দিয়ে থাকে তাদের জন্য এই ক্যাব এটা থাকবে এই 50 পয়সা, তারপরে এই 75 পয়সা এটা থাকবে। যারা এই 3 হুইলারের মাধ্যমে এই ধরনের সার্ভিস দিয়ে থাকে এই 1 টাকা থাকবে 4 হুইলার এগুলোর জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাব ফি সেটা যদি এই 400 থেকে 1000 হয়, মানে এই 400 থেকে 1000-এর মধ্যে যদি কোনো ভাড়া হয় তো সেই পে আউটের ওপর মাত্র 1 টাকা কিন্তু কাটা হবে। তবে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টাকার পরিমাণ সেটা কিন্তু খুবই অল্প, মানে কোম্পানির উপর সেরকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু গভর্নমেন্টের যে ওয়েলফেয়ার ফান্ড সেখানে কিন্তু একটা বড় টাকা যুক্ত হবে। যেমন এই ফুড এবং গ্রসারি ডেলিভারি সার্ভিস এদের জন্য এই যে ক্যাপিটাল লাগানো হয়েছে কত, এই 50 পয়সা লাগানো হয়েছে। আর এই ধরনের যে কোম্পানিগুলো সেগুলো এই যে টাকা সেটাই ওয়েলফেয়ার ফান্ডে জমা করবে। ধরুন আপনি এই সুইগি বা জোম্যাটো এর মাধ্যমে এই 400 টাকা, 500 টাকা বা 1000 টাকার কোনো খাবার দাবার অর্ডার করলেন, সেখান থেকে কর্মচারী যে পেমেন্টটা পাবে সেই পেমেন্টের ওপর, মানে আপনার উপর অতিরিক্ত কোনো চার্জ বসবে না, এই যে 50 পয়সা সেটাই ওয়েলফেয়ার ফান্ডে জমে যাবে। অর্থাৎ এই যে টাকাটা সেটা কিন্তু এই সুইগি বলুন বা তার সঙ্গে সঙ্গে জোম্যাটো বলুন এদের যে অ্যাকাউন্ট সেখানে যাবে না। তবে এটা খুবই ছোট ইম্প্যাক্ট, তারপরেও দেখতে পাচ্ছেন এই স্টক কিন্তু পড়েছে। এরপরে এই আইটিসি লিমিটেড 2.34% বেড়েছে। আর শুধু এই আইটিসি নয়, দেখতে পাচ্ছেন এই গডফ্রে ফিলিপস, মানে যেই ধরনের কোম্পানিগুলো এই সিগারেটের সঙ্গে যুক্ত রয়েছে সেগুলোতেই তেজি দেখা গেছে। এই গডফ্রে ফিলিপস এটাও এই 2.5% বাড়া। এইখানে দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট সামনে এসেছে যে বিভিন্ন সিগারেট কোম্পানিগুলো তাদের যে প্রাইস সেটা আবার হাইক করে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই আইটিসির যদি কথা বলি, অনেক যে অ্যানালিস্ট তারা কিন্তু বলছে এই স্টকটা ওভারসোল্ড জোনে রয়েছে, মানে অনেকেই বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে এবং এখানে একটা বেস তৈরি হচ্ছে আর এইখান থেকে একটা রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই আইটিসি দেখতে পাচ্ছেন এই যে 325 এইখানে চলছে, আর এইখান থেকে বিভিন্ন অ্যানালিস্ট এই 310-এর যে স্টপ লস সেটাকে লাগাতে বলছে এবং ওপর দিকে স্টকটা এই শর্ট টার্মে 370-এ যেতে পারে এরকম টার্গেট কিন্তু দিয়েছে। মানে শর্ট টার্মে এখানে রিস্কের থেকে এই যে রিওয়ার্ড সেটা কিন্তু বড় হতে পারে। তারপরে কোম্পানি আদানি এন্টারপ্রাইজ, এটাও দেখতে পাচ্ছেন একটা বড় মাপের কোম্পানি, 2.5 লাখ কোটির উপরে মার্কেট ক্যাপ রয়েছে এবং এইখানে আজকে 3.25%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। আর এরকম তেজি এইগুলো কিন্তু বড় কোনো খবরের মাধ্যমেই আসে, কোম্পানির কোনো বড় খবর এসেছে এবং তারপরে এত বড় তেজি এসেছে। কি খবর আসছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা এই যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে সেখানে কিন্তু অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করছে। এই আজকের দিনেই আদানি ঘোষণা করে দিয়েছে তারা এই $100 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। কিসের জন্য, এই এআই ডেটা সেন্টার
সেন্টারের জন্য, যেটাই 2035 পর্যন্ত ইনভেস্ট করা হবে। মানে এটা একটা বড় অ্যামাউন্ট। এই যদি 1 বিলিয়নের কথা বলি, সেটা হচ্ছে প্রায় 9,000 কোটি, এবং সেখানে এই যে 100 বিলিয়ন এই যে অ্যামাউন্ট, এটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। এবং ভারতের জন্য দেখতে পাচ্ছেন এই $250 বিলিয়ন এআই ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু প্রস্তাব রাখা হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই গুগল বলুন, মাইক্রোসফট বলুন এবং ফ্লিপকার্ট বলুন, এই ধরনের কোম্পানিগুলোর সঙ্গে এই যে আদানি, তারা কিন্তু পার্টনারশিপও করেছে, এবং এই পজিটিভ খবরে বড় তেজি এলো। আর শেষে যদি নিফটির কথা বলি, আজকে এখানে দেখতে পাচ্ছেন 26টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং এই 25টা নেগেটিভে বন্ধ হয়েছে। মানে এইখানে যে রেশিও, সেটা কিন্তু সমান সমানই রয়েছে, প্রায় অর্ধেক শেয়ার বাড়া এবং এই অর্ধেক শেয়ার পড়ার দিকে রয়েছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, এই আদানি এন্টারপ্রাইজেস এটাই আজকে টপ গেনার, 3.5% বাড়া। আইটিসি বেড়েছে 2.34%, বেল 1.97% বাড়া রয়েছে, ইনফোসিস বেড়েছে 1.88%, এবং এই শেষে রয়েছে এলএনটি, এটাই 1.77% বাড়া। আর পড়া শেয়ারের মধ্যে এই কোয়ালিটি ওয়ালসের শেয়ারটা আজকের দিনে এই 5% ডাউন হয়ে গেছে। তারপরে হিন্ডালকো 1.68% পড়া, ইটার্নাল পড়েছে 1.83%, টাটা স্টিল 1.42%, এবং এই ট্রেন্ড এটাই 1.41% ডাউন হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।